আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতির কিন্তু নানা ধরনের পট পরিবর্তন হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলগুলো বর্তমানে সক্রিয় ভূমিকা পালন করছে, সেই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু নানাভাবে উত্থান-পতনের শিকার হয়েছে। কখনো আমরা দেখেছি যে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের কিন্তু চরম পর্যায়ে উত্থান হয়েছে এবং তাদের কর্মকাণ্ডের ফলে কিংবা আওয়ামী লীগ সরকারের পতন করানোর জন্য তারা যে পরিমাণে বাহাবা লাভ করেছিল, পরবর্তী সময়ে কিন্তু তারা সেভাবে বাহাবা কুড়াতে সক্ষম হয়নি। এক পর্যায়ে তাদের যখন বিভিন্ন ধরনের দুর্নীতির কর্মকাণ্ড এবং লুটপাটের গুঞ্জন কিংবা লুটপাটের যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করলো, তখন থেকে কিন্তু তাদের জনপ্রিয়তা বাংলাদেশের জনগণের কাছ থেকে সরে যেতে শুরু করলো। একইভাবে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত শেখ হাসিনার আমলে যেভাবে তুমুল জনপ্রিয় ছিল কিংবা বিগত শেখ হাসিনার আমলের শেষের অংশে যেভাবে জনগণের বিএনপিকে সমর্থন করত, বিশেষ করে নির্যাতিত এবং নিপীড়িত রাজনৈতিক দল হিসাবে কিংবা তারা বেশ কিছুদিন যাবৎ বেশ কয়েক বছর যাবৎ ক্ষমতায় যেতে পারছে না, এই বিষয়টি কিন্তু জনগণ অনেকটাই আমলে নিয়েছিল এবং আমলে নেওয়ার ফলশ্রুতিতে কিন্তু জনগণ ভেবেছিল যে আওয়ামী লীগ সরকার অনেক বছর দেশে শাসন করেছে। যদিও আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, এগুলো কিন্তু জনগণ কোনোভাবেই ভুল চোখে দেখছে না। বরঞ্চ তারা এটি থেকেই তাদের যে আবেগ রয়েছে, সেই আবেগ থেকে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা নির্বাচিত করার জন্য একটি মনস্থিরের চিন্তাভাবনা করেছিল। তবে ৫ই আগস্ট পরবর্তীতে কিন্তু সেই প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন হতে শুরু করেছে। যখন জনগণ লক্ষ্য করল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল করার জন্য নানাভাবে চেষ্টা করছে। সেখানে একটি বৃহৎ রাজনৈতিক দল যখন তার নেতাকর্মীকে সামাল দিতে সক্ষম হচ্ছে না এবং সেই বৃহৎ রাজনৈতিক দল কিন্তু নানাভাবে দেশে নানা ধরনের অরাজকতা, নাশকতা, দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি বিষয়বস্তুর সাথে জড়িয়ে পড়ছে এবং দেশের সামগ্রিক যে পরিবেশ রয়েছে বা ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্য অনেকটাই ক্ষুণ্ণ করার জন্য লিপ্ত হয়ে যাচ্ছে। তখন কিন্তু জনগণ ১ম দিকে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে যেভাবে বিএনপির প্রতি এক ধরনের আবেগ, ভালোবাসা, অনুভূতি নিয়ে কাজ করছিল, সেই আবেগ, ভালোবাসা, অনুভূতি কিন্তু তারা আর রাখতে পারেনি এবং তাদের কাছ থেকেও কিন্তু জনমত হারাতে শুরু করে। সুতরাং এখানে বিএনপির কিন্তু চরম পর্যায়ে একটি অবনতি হয়েছে বলে কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। এমনকি বাংলাদেশের সাধারণ জনগণের মন থেকেও কিন্তু বিএনপি যে আগামী নির্বাচনে যাবে এবং আগামী নির্বাচনে জয়লাভ করার প্রেক্ষিতে জনগণকে তাদের নেতাকর্মী দ্বারা একটি সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দিবে, এটিও কিন্তু জনগণ কোনোভাবে এখন আর ভাবছেন না। অপরদিকে জামাতে ইসলাম প্রসঙ্গে যদি আমরা কথা বলি, তাহলে দেখতে পাই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ৫ই আগস্ট পরবর্তীতে কিন্তু জামাতে ইসলাম খুবই সক্রিয় ছিল এবং নানাভাবে সমাবেশও তারা করেছে এবং জনগণের কাছে রাজনীতিক যে একটি সর্বশেষ ঠিকানা অর্থাৎ জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়েছে। বিশেষ করে জাতীয় গণমাধ্যম যেগুলো রয়েছে, সেই জাতীয় গণমাধ্যমগুলিতে কিন্তু জামাতের আমির থেকে শুরু করে জামাত এবং জামাতের যে ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের নানা কর্মকাণ্ড কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে। তবে বিপত্তিটা তখনই দাঁড়ালো যখন জামাতের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে গেলেন কিংবা নাশকতার সাথে জড়িত হয়ে গেলেন, অথবা দেখা গেল যে অন্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপির সাথে তাদের কিন্তু এক ধরনের বিরোধিতা তৈরি হয়ে গেল। তখন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের যে জনসমর্থন ছিল বাংলাদেশে, সেই জনসমর্থনও কিন্তু অনেকটাই তারা হারিয়ে ফেলল। এবং বর্তমান যে প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি, সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু জামাতে ইসলাম বর্তমানে অনেকটাই নীরব ভূমিকা পালন করছে এবং তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই যে রাজনীতির উত্থান-পতন, এই রাজনীতির উত্থান-পতন কিন্তু বাংলাদেশে ঐতিহাসিকগতভাবে ব্যাপক এবং এই রাজনীতির উত্থান-পতন কিন্তু বাংলাদেশে সবসময় চলমান ছিল। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি পূর্বেই বলেছি যে বাংলাদেশের রাজনীতির উত্থান-পতন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক একটি বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে কিন্তু কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। এবং কিছুদিন পূর্বেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক মহল থেকে যে বিষয়গুলো আশা করা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ফুলফিল ভাবে পায়নি। তবে বিগত কিছুদিন যাবৎ আওয়ামী লীগ কিন্তু অনেক সক্রিয় হয়ে বাংলাদেশের রাজনীতিতে
অংশগ্রহণ করছে এবং অনলাইন থেকে শুরু করে আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যন্ত যে সকল লবিং তদবির করা প্রয়োজন, সে সকল লবিং তদবির কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করে যাচ্ছে। বিগত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিগুলোর ১ম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মোটেও চিন্তা করেনি যে জনগণের দোরগোড়ায় তারা পৌঁছাতে পারবে। কিন্তু তারা জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। এর পরবর্তীতে তাদের এই কর্মকাণ্ডকে বিভিন্নভাবে কিন্তু আটকিয়ে দেওয়া হয়। বিশেষ করে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ছিল, সেই বাসভবন বুলডোজার অভিযান চালিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের হৃদয়ে এক প্রকার রক্তক্ষরণ তৈরি করেছে। ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা বারবার এই বিষয়টি নিয়ে উনি যে ভার্চুয়ালি বক্তব্যগুলো দেন, সেই বক্তব্যগুলোতে কিন্তু একটি বিষয় উল্লেখ করেন এবং তিনি কিন্তু অঝরে কাঁদেন। এবং উনি সর্বশেষ যে বক্তব্য প্রদান করেছেন, সে সকল বক্তব্যগুলোর যদি সারমর্ম বা সারাংশ তুলে ধরা হয়, তাহলে দেখা যায় যে উনার ভিতরে কিন্তু এক ধরনের প্রতিশোধ পরায়ণ কর্মকাণ্ড কাজ করছে। এবং উনিও কিন্তু বসে নেই, এটি কিন্তু প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক মহলে যে সকল লবিং তদবির বাংলাদেশ আওয়ামী লীগ করছে সেগুলোর দ্বারা। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এবং বাংলাদেশে দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার শাসন ছিল, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেই হিসাবে কিন্তু উনার যে কূটনৈতিক দক্ষতা রয়েছে বা উনার যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কও কিন্তু কোনোভাবে ফেলে দেওয়ার মতো নয়। অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা ভারতে বসে, বসে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। কিন্তু না, আমরা যদি আন্তর্জাতিক আদালতের দিকে লক্ষ্য করি, আবার জাতিসংঘের দিকে লক্ষ্য করি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে, যে সকল বিষয়বস্তু নিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছিল, সেই সকল বিষয়বস্তুর কিন্তু পাল্টা তদন্ত দাবি করে আবার আওয়ামী লীগ আবেদন করেছে। এবং এই সকল বিষয়বস্তু থেকে কিন্তু আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ ফলাফল নিয়ে আসবে। আর আওয়ামী লীগ যদি গুরুত্বপূর্ণ ফলাফল নিয়ে আসতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আমি যেভাবে বলছিলাম যে উত্থান-পতন একটি স্বাভাবিক বিষয়, সেভাবে ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যেমন পতন হয়েছে, ঠিক একইভাবে উত্থান হওয়াটাও কিন্তু একটি স্বাভাবিক বিষয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু অনেকটাই নিস্তব্ধ ছিল, নীরব ছিল এবং ঝটিকা মিছিল যেগুলো করেছিল, সেখানে তারা ১০ থেকে ১২ জন নেতাকর্মী ছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছেন প্রতিশোধ নিতে হবে, কিংবা শেখ হাসিনা যেভাবে পরিকল্পনা করছেন যে উনি দেশে ফিরবেন, আবার উনার বক্তব্যতে উনি ঢালাওভাবে বলছেন যে উনি সাংবিধানিকভাবে এখনো বৈধ প্রধানমন্ত্রী। এছাড়াও যে সকল আ বিচার কার্য রয়েছে বা উনাদের সাথে আওয়ামী লীগের সাথে যে ধরনের ঘটনাসমূহ meticulous ডিজাইনের মাধ্যমে করানো হয়েছে, সেই সকল ডিজাইনগুলোর বিচার কিন্তু উনি করবেন। এখান থেকে বোঝা যায় যে স্পষ্টভাবে একটি কনফিডেন্স উনার মধ্যে রয়েছে এবং সেই কনফিডেন্স অনুযায়ী কিন্তু বাংলাদেশে উনি যে মাস্টার প্ল্যান তৈরি করছেন আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটগুলো কিন্তু বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের জন্য একটি আগ্রাসী রূপ তৈরি করছে। এদিকে ঐতিহাসিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু একটি আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখন ঝটিকা মিছিল করছে ঠিকই, কিন্তু সে সকল ঝটিকা মিছিলের যে নেতাকর্মীর সংখ্যা, সেই নেতাকর্মীর সংখ্যা কিন্তু দিন, দিন বেড়ে চলেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন অ্যাক্টিভিস্টরা কিন্তু একটি গুঞ্জন ইতিমধ্যে সৃষ্টি করেছেন এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, উনি যেকোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে পারেন এবং ঢাকা ব্লকেড কিংবা ঢাকার মধ্যে লক্ষ, লক্ষ নেতাকর্মী উপস্থিত থাকবে এবং meticulous ডিজাইন যেভাবে আওয়ামী লীগের সাথে করা হয়েছিল, সেভাবেই করে আবারও পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বহাল করবে। এখন এই যে শেখ হাসিনার মাস্টার প্ল্যান, এই শেখ হাসিনার মাস্টার প্ল্যানের কারণে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা অনেকটাই উত্তপ্ত, কিংবা মিছিল যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে এবং অদূর ভবিষ্যতে কিন্তু এই উত্তাল রূপ আরো বৃদ্ধি পাবে। এবং শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান করছেন আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে, আন্তর্জাতিক মোড়লদের থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে, সেই মাস্টার প্ল্যান যদি সফল হয়ে যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ছাড়াও নির্বাচনের পূর্বে একটি সরবর আন্দোলনের জল্পনা-কল্পনা কিন্তু তৈরি হচ্ছে। এবং সেই ছক অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং সেভাবে meticulously ডিজাইন করে রিভার্স পলিটিক্স যদি করতে পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবিপ্লব বলুন, কিংবা যেভাবে বৈধতা বিষয়ক একটি প্রধানমন্ত্রিত্বের প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটি উত্থাপন নিয়েও কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার যে স্বদেশ প্রত্যাবর্তন রয়েছে, সেই স্বদেশ প্রত্যাবর্তন করা অতি সহজ হবে। এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তাদের ভূমিকা কিন্তু সবথেকে মুখ্য হবে।